নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমি সৌরভ বসু রয়েছি তোমাদের সঙ্গে। আজকে আমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান চলছে, যেখানে আমাদের পিডিসিএল থেকে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 3জন এসএই এবং কেএমসি এসএই 2025, এইটার থেকে আমাদের 13 জন সফল ক্যান্ডিডেট রয়েছে। তো টোটাল 17 জনের আজকে রিউনিয়ন প্রোগ্রাম একটা ছিল। তো তার মধ্যে 11 জন আসতে পেরেছে, বাকিরা আসতে পারেনি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আজকের অনুষ্ঠানের বাকি পর্ব পরপর চলতে থাকবে। যারা আগামী দিনে পরীক্ষা দিতে আসছো, বা ধরো যারা এখনো পরীক্ষার জন্য সংগ্রাম করছো কিন্তু এখনো তোমার লিস্টে নামটা আসেনি, তো তাদের অনুপ্রেরণার জন্য বলতে পারো। আর আমরা তাদের সাথে যখন কথা বলবো, তাদের কি কি ফেলিওর এসছে, তাদের কি কি আপস অ্যান্ড ডাউনস হয়েছে প্রিপারেশন লাইফে, সেই সংক্রান্ত গল্প থাকবে। এবং সর্বশেষে তারা কিভাবে সফলতা পেলো সেই গল্পও থাকবে। তো এটার জন্য তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকে ভালো থাকবে। নমস্কার, প্রত্যেকে গুড মর্নিং। আমি সন্দীপ মুখার্জি, সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা আজকে মিট করেছি আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের নিয়ে। আমাদের একটা সেলিব্রেশন হচ্ছে, তো সেই সূত্রেই আমরা প্রথমেই ডেকে নেব পার্থরঞ্জন পাল। পার্থ ডাব্লিউবি পিডিসিএল এসএই ক্র্যাক করেছে আমাদের সেন্টারের পক্ষ থেকে। পার্থকে সংবর্ধনা দেবেন মিস্টার সৌরভ বসু। এইদিকে চলা। ঠিক আছে, ভালো থাকবে, ভালোভাবে কাজ করো। ঠিক আছে, কংগ্রাচুলেশন। নেক্সট আমরা ডেকে নেব সুব্রত মুখার্জি, ডাব্লিউপিডিসিএল এসএই সিভিল। সুব্রতকে সংবর্ধনা দেবেন মিস্টার সৌরভ বসু। কংগ্রাচুলেশন সুব্রত, ভালোভাবে কাজ করো, ভবিষ্যতে আরো উন্নতি করো, ভালো থাকবে। নেক্সট আমাদের প্রার্থী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিডিসিএল। হ্যাঁ, রাজদীপকে ডেকে নেবো। রাজদীপ চলে আসবে। রাজদীপকে সংবর্ধনা দেবে সন্দীপ মুখার্জি। কংগ্রাচুলেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল। ভালো থাকবে। গুড মর্নিং, প্রত্যেককে ওয়েলকাম। আমরা প্রথমেই ডাব্লিউপিডিসিএল এসএই এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে সমস্ত সফল পরীক্ষার্থী তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো, আলোচনা করে নেবো, একটা গ্রুপ ডিসকাশন। ঠিক আছে, আমি প্রত্যেকের কাছে আসবো। প্রথমেই তুমি তোমার নাম, কলেজ এবং তুমি কি ডিপ্লোমা না বিটেক করেছো, তোমার এক্সপিরিয়েন্স কি আছে, এটা একটু আমাদের ভিউয়ার্সদের বলো। আচ্ছা, আমার নাম পার্থরঞ্জন পাল। আমি কালনা পলিটেকনিক থেকে 2018 সালে ডিপ্লোমা কমপ্লিট করেছি। এরপরে একটা কোম্পানিতে আমি কাজ করতাম, প্রাইভেট কোম্পানি। তো সেখানে এক্সপিরিয়েন্সের পর বর্তমানে আমি এখন পিডিসিএল এসএই হিসাবে আমি আমার নামটা। আচ্ছা, এই যে মানে পিডিসিএল এর যে চাকরিটা তুমি পেলে, এর আগে এমনিতে অনেক হয়েছে যে পরীক্ষায় অসফল হয়েছে, তো সেগুলো কি কি, তার লিস্ট কিরকম, বড় ছিল, লম্বা? হ্যাঁ, তার লিস্টটা অনেকটাই বড়। হ্যাঁ, প্রথম তো কন্ট্রাকচুয়াল দিয়ে শুরু করি। প্রথম আমার হয়েছিল পুলিশ হাউসিং, সেটাতে হয়নি। এরপরে ডাব্লিউবিএসিটিসিএল এর যেই হয়েছিল, সেটাও হয়নি। এরপরে কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটাও ইন্টারভিউ কেটেছে। এরপর লাস্ট পিএসসি যেই কেটেছে। ফাইনালি এটাতে 5-6টা চাকরি রিটেন পাওয়ার পরে ফাইনালি পিডিসিএল এর সেইটা হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এখানে মার্কস তোমার কি রকম ছিল, মানে রিটেনে এবং ইন্টারভিউতে, এটার কি কোনো আইডিয়া আছে? ইন্টারভিউ মার্কসটার কোনো আইডিয়া নেই এখন। রিটেনে যা ছিল একদম কাট অফের কাছাকাছি ছিল। আচ্ছা, এক্সপেরিয়েন্স ছিল, তাতে ইন্টারভিউটা ভালো মার্কস দিয়েছে বলেই মনে হয়, তাই তো? নেক্সট হচ্ছে এই যে প্রিপারেশন, তুই তো এতদিন প্রিপারেশন নিচ্ছ, এত বড় চাকরি পেয়েছো, তো এই তুমি জবের সঙ্গেই তুমি প্রিপারেশনটা নিতে, তো এইটা মানে কিভাবে একজন ক্যান্ডিডেট, নতুন অ্যাসপিরেন্ট, সে কিভাবে করবে, যাতে সে তার জব করতে করতে কিভাবে এটা কন্টিনিউ করবে, তোমার কি সাজেশন? জব করতে করতে প্রিপারেশন নেওয়াটা সত্যি খুব টাফ ব্যাপার একটা। আমার ইনিশিয়ালি আমি 2015 থেকে আমি সেন্ট্রয়েডের সঙ্গে যুক্ত। তখন আমি সেমিস্টার ব্যাচ পড়তাম। এরপরে 2018 পাস আউট হওয়ার পর আমি একটা কোম্পানিতে জয়েন করেছিলাম। সেখানে বেশি দিন কাজ করিনি, 3 মাস কি 4 মাস কাজ করেছিলাম। তারপর সেটা ছেড়ে দিয়ে আমি প্রিপারেশনের জন্য জয়েন করি এখানে। কিন্তু তারপর মাঝখানে করোনা কোভিড পিরিয়ড, সেই টাইমটা ডিসকন্টিনিউ হয়ে যায় একটা। তারপর 2022 সালে আমি কাজে জয়েন করি এবং সেই সঙ্গে প্রিপারেশনটাও নিতে থাকি।
তো বেসিকটা আমার মানে যথেষ্ট ক্লিয়ার করে নিয়েছিলাম সেই মুহূর্তে, এবং তারপর থেকে সেটাকে আমি চর্চার মধ্যে রাখি এবং কাজের সঙ্গে ক্লিয়ার করার পর তারপর ওই হ্যাঁ হ্যাঁ রিভিশনটা চলছিল যে সেটা করতে করতে ফাইনালি তাহলে Finally এটাই একটা হলো। হলো। আচ্ছা, সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাকে কিরকম ভাবে মানে হেল্প যদি করে থাকে তোমার প্রিপারেশন লাইফে, তাহলে কিরকম ভাবে হেল্প করেছে? সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং আমার শুধু প্রিপারেশন বলবো না, সেমিস্টার থেকেই আমি বললাম মানে জড়িত এর সঙ্গে। তো সেখান থেকে বেসিক ক্লিয়ার করা, তারপর প্রিপারেশনের সময়ও সেন্ট্রয়েড থেকেই মানে মেনলি যে অ্যাডভান্স টপিকগুলো সেগুলো পড়া, তার সঙ্গে সঙ্গে যে প্র্যাকটিস সেশন বা মক টেস্ট সেগুলো যথেষ্ট যতটা পেরেছি টাইম মিলিয়ে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। স্যার ওভারঅল যথেষ্ট স্যার হেল্পফুল হয়েছে সেন্ট্রয়েড আমার জন্য। এখন চাকরি করার পরে তাহলে তোমার এখন ফিলিংস কি, কিরকম লাগছে? পার্মানেন্ট জব পার্মানেন্ট কিরকম লাগছে? বাড়িতে কেমন বলছে? বাড়িতে তো সবাই যথেষ্ট খুশি। একটা মানে প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করতাম, সেখানে মানে সোশ্যাল লাইফ বলতে কিছু ছিল না, মানে বাড়ি ফিনান্সিয়াল নিরাপত্তাটাও না, ফিনান্সিয়াল নিরাপত্তাটাও নেই, সোশ্যাল লাইফ বলতে কিছু নেই। আমি লাস্ট 4 বছরের আমার মনে পড়ে না আমি কোনো রিলেটিভের বাড়ি সেরকম ভাবে গেছি, বা ইভেন না কোনো ছুটিই নেই। সে বাড়ি এলেও সেই শনিবার দিন হয়তো রাত্রে ঢুকতাম, রবিবারটা থেকে সোমবার আবার ভোরবেলায় বেরিয়ে গিয়ে আবার 9টা থেকে জয়েন করতে হতো। তো সেই অবস্থা থেকে যে আপকামিং যে সিচুয়েশনটা আসতে চলেছে সেটা ভেবেই খুশি লাগছে সব থেকে বেশি, যে সেই জায়গা থেকে আমাকে আর থাকতে হবে না, একটা বেটার পজিশনে আমি আসতে পারছি। ফাইন্যান্সিয়াল প্লাস জব সিকিউরিটি দুটোই আমার কাছে একটা আসতে চলেছে, তো সেই হিসাবে যথেষ্ট খুশি। আচ্ছা, আপকামিং যারা অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য তোমার কোনো রকম সাজেশন? আপকামিং যারা অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য একটাই সাজেশন, যে আমি 2019 থেকে প্রিপারেশনের মধ্যে আছি, আর এটা 2026। তো লাস্ট 7 বছরে অনেক ফেলিওর হয়েছে। তো আমি বলবো আমি যে লুপটার মধ্যে ফেসে গেছিলাম, যে একটা এক্সাম হলো, মানে এক্সাম প্রিপারেশন নিলাম, এক্সাম দিলাম, এক্সাম হলো না, ভেঙে গেলাম, আবার তারপর সেখান থেকে নিজেকে রিকভার করে আবার নতুন করে শুরু করা, এই লুপটাতে অনেক টাইম নষ্ট হয়ে যায়। তো যারা নেবে ভাবছো প্রিপারেশন বা প্রিপারেশনের মধ্যে আছে, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। মানে এই লুপের মধ্যে ফেসে গেলে কিন্তু মানে যদি সাকসেস না হয় দীর্ঘকালীন চলতে থাকবে। মানে আমি প্রিপারেশন যখন হয়নি আমার রিটার্ন হওয়ার পর রিটার্ন কেটে গেছে, অনেক সময় ভেবেছিলাম প্রিপারেশন ছেড়ে দেবো, নেবোই না। কিন্তু সাইডে যখন যেতাম সারাদিন রোদে রোদে মানে এর গালি ওর গালি শুনে শুনে, তখন মনে হতো যে ঠিক আছে না আরেকবার চেষ্টা করি। মানে এরকম করে করে মানে ছেড়ে দেওয়ার পরে আবার ধরেছি নিজেকে। তো ওই যে টাইম গ্যাপটা, ওখানে অনেক টাইম নষ্ট করেছি আমি। মানে কেউ যদি চায় তো সে শুরুতেই একবারে তার একদম। টোটাল সিলেবাসটা কভার আপ করে দিল, এবার সে যেখানে চাকরি এবার সে করতে চাকরি গেল, করলো। মানে তার তুমি বলছো যে একবারে এট এ না। টাইম করে নেন, না। ওই বারবার ভেঙে ভেঙে করার চাইতে ওইটা একদম, বেটার হবে। একদম। আচ্ছা, থ্যাংক ইউ মানে পার্থকে থ্যাংক ইউ তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আর পার্থর জন্য একটা হাততালি। নেক্সট তোমার কাছে আসি। তুমি তোমার ইন্ট্রোডাকশন মানে নাম, কলেজ এবং ডিপ্লোমা না বিটেক কোথা থেকে পাস করেছো, এক্সপেরিয়েন্স কি ছিল, এটা একটু আমাদের ভিউয়ার্সদের বলো। আচ্ছা, আমার নাম সুব্রত মুখার্জি, আমার বাড়ি কতুলপুরে, বাঁকুড়া জেলার। আমি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিষ্ণুপুর থেকে আমি প্রথমে 2017-তে ডিপ্লোমা কমপ্লিট করি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে 2020-তে মল্লভূমি ইনস্টিটিউট মানে এমআইটির থেকে বিষ্ণুপুর থেকে আমি পাস করেছি বিটেক। এরপরেতে সেরকমভাবে কাজের সঙ্গে যুক্ত হওয়া বলতে আমি 2017-তেই ক্যাম্পাসিং একটা জব পেয়েছিলাম প্রধান এনজিওতে, সেখানে অ্যাজ এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাজ করেছিলাম। কিন্তু এই সময়তে আমি বুঝতে পারি যে এই যে কাজটা, এই কাজটা পুরোপুরিভাবে টেকনিক্যালি নয়। তো সেই জন্য আমি বিটেকটা কমপ্লিট করার পরে চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নেব। তো তারপরেই আমি কাজটা 2018-তে কুইট করি এবং 2020-র পর থেকে প্রিপারেশন চলছিল আমার। আচ্ছা, ইন বিটুইন অন্য কোনো পরীক্ষায় তুমি রিটেন ক্র্যাক করেছিলে এমনি কিছু? হ্যাঁ স্যার, বলতে গেলে হ্যাঁ অনেকগুলো পরীক্ষাতেই ক্র্যাক করেছি। বিশেষ করে আরআরবি যেই 2বার ক্র্যাক করেছি প্রিলিমিনারি, কিন্তু মেনটাই গিয়ে 2বারই কেটে গেছি। তারপরে এসএসসি যেইও হয়েছিল স্যার 2022-এ সম্ভবত। এরপরে পুলিশ হাউসিং এর আগের বারেও হয়েছিল, এবারেও হয়েছে, এবং এই পিডিসিএল তো হলোই। এই কটা। আচ্ছা, আর আগে অনেক ফেলিওর স্টোরি আছে অবশ্যই। আর স্যার তার সাথে পিএসসি জেইতেও একটা ফেলিওর স্টোরি আছে, পিএসসি জেইতেও ইন্টারভিউতে আমি কেটে গেছি। আচ্ছা, আচ্ছা। তোমার মানে মার্কস কিরকম ছিল এই সম্পর্কে কোনো ধারণা আছে, মানে রিটেনে এবং ইন্টারভিউতে? হ্যাঁ স্যার, রিটেনের মার্কসটা দিয়েছিল পিডিসিএল এ, তো ওটাতে আমার 87 ছিল সম্ভবত, ওটাই হাইয়েস্ট আউট অফ কি 100? আউট অফ 100। আচ্ছা, মানে ওইটাই মানে টপ ওটা top ছিল, হ্যাঁ। অনেক দিন এসব করে ওইখানে একটা 1 নম্বর একদম স্যার, একদম। ঠিক আছে, খুব ভালো। তুমি তো
মানে শুধু প্রিপারেশন নেই, তুমি তো চাকরির সাথে প্রিপারেশন করনি, তুমি চাকরি ছেড়ে তারপর হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। তাহলে এই যে ধরো যে এমনি অ্যাসপিরেন্ট আছে যারা বাড়িতে বসে প্রিপারেশন করছে, হুম। তাদের তুমি কি রকম সাজেশন দিচ্ছ যে সে শুধু টেকনিক্যালটা ফোকাস করবে না, তার যেহেতু সময় আছে বোধ টেকনিক্যাল নন টেকনিক্যাল, মানে তোমার কি রকম জার্নিটা ছিল? অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকারের তো পরীক্ষা খুব নিয়মিত বেরোয় না, তাই সেই জন্য আমি মনস্থির করেছিলাম যে আমি রাজ্য সরকারের পরীক্ষা ছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পরীক্ষাতে প্রিপারেশন নেব। তাই আমি নন টেকনিক্যালটার দিকেও একটু ফোকাস করেছিলাম, এবং নন টেকনিক্যালের প্রিপারেশন ভালো হয়ে যাওয়ার পরে এই এসএসসি যেই আরআরবি যেই সমস্ত পরীক্ষাগুলোতে আমার ক্র্যাক হচ্ছিল। তাই আমি সাজেশন বলতে এটাই দেবো যে শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষার দিকে না তাকিয়ে থেকে আমাদের উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার দিকে নজর দেওয়াটা আমাদের উচিত। তার যদি বয়স এনাফ থাকে, হ্যাঁ, মানে তার উচিত নন উচিত টেকনিক্যাল non technical, হ্যাঁ। তার হাতে স্কোপটা অনেক বেশি স্কোপ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি কি কি বই ফলো করতে, বা তোমার কি রকম প্রিপারেশন স্টাইলটা কি রকম ছিল, বা তুমি সেন্ট্রালে পড়তে বা আরো হ্যাঁ। আদার্স কোথাও তুমি পড়াশোনা করেছো, বিভিন্ন বই বলো, বিভিন্ন কোচিং সেন্টার যাই বলো, কোনো মক টেস্ট কোথা থেকে নিয়েছো, এই সম্পর্কে একটু স্টুডেন্টদের বলো। হ্যাঁ, সেই প্রথমেই যদি বলি তাহলে 2022-এ যে পিএসসি যেইটা হলো ওর ক্র্যাশ কোর্সে আমি প্রথম সেন্টারের সঙ্গে যুক্ত হই। সেখানে স্যার সব ক্লাসগুলোই ম্যাক্সিমাম দেখেছিলাম আমি, এবং দেখার পর থেকে আমার সাবজেক্টের উপরে যে ডেপথটা সেটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। এবং তারপর থেকে প্রিপারেশনের বলতে আমি সবচেয়ে প্রথমে আপনাদের যে নোট ছিল, মানে ক্র্যাশ কোর্সের নোট, বা এখন বর্তমানে 2024-এ যে ফুল কোর্স ছিল তার নোটটা পুরোটা ফলো করেছি। ক্লাসগুলো ম্যাক্সিমাম দেখার চেষ্টা করেছি, হয়তো সবগুলো দেখা হয়ে ওঠেনি কিন্তু ম্যাক্সিমামটা দেখার চেষ্টা করেছি। এরপরে তো কিছু এমসিকিউ বুকস আছে যেগুলো সবাই খুবই প্রচলিত বই, যেগুলো যেমন গুপ্তা আছে, হ্যাঁ, এই সমস্ত বইগুলোকে আমি ফলো করতাম। এইগুলোই মেন। নন টেকনিক্যালের জন্য কিভাবে পড়তে হবে, মানে এসএসসি বা আরআরবি যদি এর জন্য কোন বই বা কোন জায়গাটা পড়তে হবে, কোন জিনিসটা? হ্যাঁ স্যার, নন টেকনিক্যালের জন্য বেসিক্যালি আমি এনসিইআরটির কিছু জেনারেল নলেজের বই ফলো করেছি, আর ম্যাথামেটিক্স এবং বা যেগুলো নিউমেরিক্যাল ছিল বা রিজনিং ছিল, এই জন্য আমি ওই রিজনিং এর যে সমস্ত বইগুলো আছে, যেমন আর আগরওয়ালের বই যেগুলো ছিল ওই বইগুলোই ফলো করতাম, ওইগুলো প্র্যাকটিস করতাম। এছাড়াও ইউটিউবে যেগুলো এবং সেন্ট্রয়েডেরও যেগুলো কিছু প্র্যাকটিস করানো হয়, প্র্যাকটিস কিন্তু করতে হবে স্যার, না হলে স্পিড আসে না। এর স্পিডটা একটা মেন। পরীক্ষায় গিয়ে সে সফল হবে না, জানতে পারে অনেক কিছু, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় গিয়ে নামাতে পারে না। পরীক্ষায় গিয়ে স্যার একটুখানি অসুবিধা হয়। হ্যাঁ। আচ্ছা, যারা নতুন অ্যাসপিরেন্ট প্রিপারেশন নেবে তাদের জন্য কোনো মেসেজ? তাদের জন্য একটাই মেসেজ, যদি মনস্থির করো যে পরীক্ষাতে পেতেই হবে, তাহলে একটা কথা আমি বলবো, প্রথম থেকে একদম সিদ্ধান্ত নাও যে পরীক্ষাতে পেতেই হবে। তাই জন্য যেভাবে যতটা চেষ্টা করতে পারা যায় ততটা করতে হবে। আর যেটা ও বললো যে এই প্রিপারেশনের গ্যাপ যেটা, সেটা বিরাট বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর, একটা লুপ তৈরি হয়। এবং স্যার যেরকম বলেন আমাদের সৌরভ স্যার, যে গ্রাফ যদি একবার নেমে যায় তাহলে সেটাকে আবার পুনরায় ওই জায়গায় আনা খুব মুশকিল ব্যাপার। এটার জন্য কন্টিনিউয়াস স্টাডিটা খুব প্রয়োজন স্যার, যেটা আমি 2022-23-এ বুঝতে পেরেছিলাম যে আমার কন্টিনিউয়াস স্টাডি করা হচ্ছে না, এবং এটাই আমার ড্রব্যাক ছিল। এটা আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি, এবং সেই কাজে স্যার আমাকে সেন্ট্রয়েড অসংখ্য ভাবে সাহায্য করেছে, সাহায্য বলার নয়। আচ্ছা, তোমাদের দুজনকেই একটা আমি কোশ্চেন করবো, যে তোমরা তো পিটিসিএল এসআই তে গেছো, ওখানে যেরকম লেভেল অফ কোশ্চেন থাকে, মানে বোথ রিটেন এবং ইন্টারভিউতে, সেগুলো কিরকম? পিডিসিএল এর স্যার বলতে গেলে আমাদের তো পিডিসিএল এর যে রিটেন পরীক্ষাটা হয়েছিল সিবিটি হয়, ওটাতে 70 মার্কস আউট অফ 100 70 মার্কস টেকনিক্যাল ছিল, আর 30 মার্কসের নন টেকনিক্যাল থাকে। তার মধ্যে 10 মার্কস থাকে বাংলা, এবং 20 মার্কসের মধ্যে সমস্ত কিছু থাকে, ম্যাথস থাকে, রিজনিং থাকে, এবং ইংলিশ থাকে, এবং জেনারেল নলেজও ছিল। তো এইগুলো একটা টোটাল একটা মানে সবকিছু নন টেকনিক্যালের উপরে ভিত্তি করে প্রশ্ন আসে। তো এই প্রিপারেশনটার মানে যেরকম ভাবে প্রিপারেশন আমার ছিল, সেক্ষেত্রে এটা আমার হেল্প হয়েছিল অনেকটাই। হ্যাঁ, মানে ওই রিগার্ডিংই তোমার রিগার্ডিং কোশ্চেনই পেয়েছিলাম। মানে তুমি বলছো যে আরআরবি এসএসসি এইগুলোর হ্যাঁ, জন্য যদি কেউ প্রিপারেশন নাই, তাহলে এখানেও নন টেকনিক্যালের কিছু পরিমাণে কাজে অনেকটাই হেল্প হয়ে যাবে। আচ্ছা, আর মানে কোশ্চেন বলতে ইন্টারভিউতে কি রকম কোশ্চেন হয়? ইন্টারভিউ আমাকে প্রথম মানে যেটা জিজ্ঞেস করেছিল যে আমার কাজ রিলেটেড, তুমি কোথায় কাজ করছো বা কি। তো ম্যাক্সিমামটা আমার এক্সপিরিয়েন্স রিলেটেড গেছে, আর তার সঙ্গে বেসিক পিডিসিএল সম্পর্কে কিছু নলেজ সেটা জানতে চেয়েছিল, আর তাছাড়া মেইনটেনেন্স সম্পর্কে কিছু জানতে চেয়েছিল। এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আর টেকনিক্যাল মানে যখন রিটেনের সময় যে টেকনিক্যাল কোশ্চেন ছিল, সেখানে অ্যাড করতে চাইবো যে ওখানে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু কনভেনশনাল টাইপ ছিল না, মানে অনেক রকম ডেপথে ছিল কোশ্চেন, কিছু কিছু ছিল পুরোপুরি কনসেপচুয়াল কোশ্চেন, যে একদম টোকা কোশ্চেন যেটা আমরা বলি বাংলায়, তো সেরকম টাইপের খুবই কম ছিল। মানে এটা ইন্টারভিউর কথা? না না, আমি রিটেনের কথা বলছি। আচ্ছা, মানে কোন বই থেকে? না, বই থেকে কনভেনশনাল ছিল না স্যার, পুরো একদম কনসেপচুয়াল কোশ্চেন, সে পারবে। হ্যাঁ, পুরো কনসেপচুয়াল কোশ্চেন একদম। আচ্ছা আচ্ছা।
তোমারও কি মোরলেস ওই একই ধরনের মোরাললেস, interview হয়েছে? হ্যাঁ ইন্টারভিউটা স্যার আমি তো সেরকম এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলতে পারি না, কারণ যেহেতু আমার এক্সপিরিয়েন্স ছিল না অতটা। আমাকে স্যার প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছিল যে কি সাবজেক্ট পড়ে এসেছো বলো, তার থেকে প্রশ্ন ধরবো। মানে তুমি কি বললে যে আমার এক্সপিরিয়েন্স নেই, আমার- ওটা তোমার ওই বায়োডাটা থেকে ওরা বায়োডাটাতে আমার কোনো এক্সপিরিয়েন্স সাবমিট করা ছিল না স্যার, সেই জন্য আমাকে আলাদা করে কোনোভাবে এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞাসা করেনি। আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেছিল যে কিছু পড়ে এসছো কিনা, দিয়ে যেরকম ফ্র্যাঙ্কলি স্যারেরা খুব ভালোভাবে সহযোগিতা করেছিলেন, এবং ওই যে সাবজেক্ট পড়ে এসেছিলাম তার থেকে বলেছিলাম যে এরকম আরসিসি বা কংক্রিট টেকনোলজি পড়তে স্যার ভালো লাগে, তো সেখান থেকেই স্যারেরা প্রশ্ন করেছিলেন। এবং তারপরে মানে ওখানে 3জন স্যার ছিলেন, একজন সম্ভবত এইচআর ছিলেন যিনি নর্মাল প্রশ্ন বা নন টেকনিক্যাল প্রশ্ন করছিলেন, আর 2জন স্যার টেকনিক্যাল ছিলেন, উনি প্রথমে একটা সাবজেক্ট থেকে ধরেন, তারপরে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞাসা করেন, যদি লে আউট দাও কেমন করে দেবে এই সমস্ত কিছু। লেআউট। হ্যাঁ, আচ্ছা, আর বাদ বাকি সাবজেক্টিভ আর হয়েছে? ওই সাবজেক্টের প্রশ্নই হয়েছিল, নর্মাল প্রশ্ন, পিসিসি আরসিসি কাকে বলে এই সমস্ত কিছু। তারপরে আমরা কখন নমিনাল মিক্স করব, কখন ভলিউম ডিজাইন মিক্স করব, কখন ভলিউম ব্যাচিং করব, কখন ওয়ে ব্যাচিং করব, যদি ওয়াটার ট্যাঙ্ক করা হয় তাহলে সেটাতে ভলিউম ব্যাচিং করা হবে না, ওয়ে ব্যাচিং করা হবে, এই সমস্ত কিছু, আচ্ছা আচ্ছা, এই সমস্ত প্রশ্ন স্যার। ভালো। নেক্সট আমি তোমার কাছে আসবো, তুমি তোমার নাম, অ্যাড্রেস, কোন কলেজ, তুমি কি কোথা থেকে পাস আউট করেছো, এগুলো তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছিল কিনা, এটা একটু আমাদের ভিউয়ার্সদের বলো। নমস্কার, আমি রাজদীপ পাল, আমি হুগলি জেলার বৈদ্যবাটিতে থাকি। আমি 2017 এপিসি রয় পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করি এবং 2021 যাদবপুর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করি। আফটার গ্র্যাজুয়েশন আমি 1.5 বছর মোটামুটি সাইটে ছিলাম, আইটিডি সিমেন্টেশনে সুরাটে, এবং তারপর থেকে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে কাজ করছিলাম। এটাই স্যার আমার এক্সপিরিয়েন্স। আচ্ছা, দিয়ে তারপরে অন্য কোনো জবে তুমি আগে ক্র্যাক করেছিলে, মানে রিটেন ক্র্যাক করেছিলে, ইন্টারভিউ হয়নি এরকম কিছু? রিটেন ক্র্যাক আমি স্যার এর আগে একটাই করেছিলাম, সেটা হচ্ছে পিএসসি জেই, এবং সেটার মানে ইন্টারভিউ সাকসেসফুল হয়েছিলাম এবং এই পরীক্ষাটা। আর আচ্ছা। আরআরবি জেই এর একটা পরীক্ষা দিয়েছিলাম, মানে যেটা 2024-এর, ওইটার প্রিলিমসটা ক্লিয়ার হয়েছিল, কিন্তু ফাইনালে গিয়ে 2 নাম্বারের জন্য ওটা হয়নি। আচ্ছা, ফাইনালি তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল পিডিসিএল এ হলো। পিডিসিএল এ হলো স্যার। নেক্সট হচ্ছে এখানে মানে কি রকম মার্কস তুমি পেয়েছিলে বা এই সম্পর্কে কোনো তোমার ধারণা আছে? রিটেনে কি রকম পেয়েছিলে? রিটেনে স্যার আমি কাট অফ 77 ছিল, আমার 78 মার্কস ছিল এখানে। আচ্ছা, আর ইন্টারভিউটা ভালো হয়েছিল, আমার একটা এক্সপিরিয়েন্স ছিল থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভিজিটের, ওখান থেকে প্রশ্ন করেছিল বিভিন্ন কম্পোনেন্টস কেন দেয়া হয়, এটা চেঞ্জ করে দিলে থার্মাল পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন কম্পোনেন্টস সেগুলো কেন দেয়া হয়, কেন ওই রকমই দেয়া হচ্ছে, এটা চেঞ্জ করে দিলে কি হবে, এই ধরনের প্রশ্ন। সেগুলো কি তুমি আগে সেই রিগার্ডিং কিছু? রিগার্ডিং স্যার আমি কলেজ থেকে আমাদের একাডেমিক ট্যুর হয়েছিল, তখন কোন কলেজ থেকে? যাদবপুর ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ওখান থেকে হয়েছিল? বক্রেশ্বর থার্মাল বক্রেশ্বরেই হয়েছিল। হয়েছিল, তো সেইটা আমাকে অনেকটা হেল্প করেছে। এছাড়াও স্ট্রাকচারে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, স্ট্রাকচার থেকে কিছু প্রশ্ন করেছিল, আচ্ছা স্ট্রাকচারে বিম থেকে বিমের কনসেপচুয়াল কিছু প্রশ্ন করেছিল। আচ্ছা, মানে ইন্টারভিউতে মেইনলি তোমার এক্সপেরিয়েন্স থেকে কোশ্চেন Experience করেছিল, থেকে প্রশ্ন আর করেছিল। স্ট্রাকচারাল অ্যানালিসিস থেকে কিছু? স্ট্রাকচার অ্যানালিসিস থেকে প্রশ্ন। আচ্ছা, বুঝেছি। নেক্সট হচ্ছে এই যে মানে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যারা প্রিপারেশন নেবে, তারা কিভাবে প্রিপারেশনটা নেবে বা কিভাবে কোন বই ফলো করবে, এই রিগার্ডিং যদি তুমি কিছু বলতে চাও। স্যার এই পরীক্ষাটা দিয়ে আমার যেটা মনে হয়েছে, যেটা ওরাও বলছিল, সেটা হচ্ছে প্রশ্নর যে লেভেল, সেটা কখনোই জাস্ট বই থেকে পড়ে গেলাম এরকম প্রশ্ন ছিল না। অনেক প্রশ্নই এমন ছিল যেটা মেথডের ফর্মুলাটা আমি জানি, কিন্তু এমন একটা প্রশ্ন করেছে যেটা কনসেপ্ট ছাড়া সম্ভব না, আচ্ছা, বা এত ইন ডেপথে ঢুকে একটা কনসেপ্ট থেকে প্রশ্ন করেছে সেটা সম্ভব না। কাজেই যে টপিকগুলো আমরা পড়ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের পড়তে গেলে সেইটার জন্য হয়তো সেই টপিকটা সম্পর্কে ইন ডেপথ পড়ে যাওয়াটা আই থিঙ্ক বেটার। শুধু পিআইকিউ করলে হবে না, PIQ যে আমি ধরো করলে ইএসসি হবে না। পিআইকিউটা করে নিলাম বা না। গেটটা করে নিলাম, সেটাই যে হুবহু সেটাই আসবে হবে এর না। কোনো এরকম ব্যাপার নেই। এবং স্যার বই বলতে আইএএস এর যে পিওয়াইকিউ, গেটের পিওয়াইকিউ, এছাড়া আমাদের যে স্টেট পিএসসি যেগুলো হয় তার যে পিওয়াইকিউ, এইগুলো প্র্যাকটিস আমি করেছি। আর গুপ্তা এটা তো খুব জেনারেল একটা বই, এটাও বেসিক্যালি কনসেপ্ট গুলো সব রেডি, কনসেপ্ট গুলো তৈরি করতে হবে ওই আইএএস এর কোশ্চেন বা গেটের কোশ্চেন থেকে। ওই কনসেপ্ট গুলো যদি তৈরি থাকে, কারণ প্রথমে হয়তো পারা যাবে না, তারপরে ওগুলো প্র্যাকটিস করতে করতে যে কনসেপ্ট তৈরি হবে, তারপরে গিয়ে হয়তো আচ্ছা বুঝেছি। একদিন সাকসেসফুল। জব করতে করতে টাইম কি করে ম্যানেজ করতে? জব করতে করতে স্যার এইটা খুব ডিফিকাল্ট ছিল। আমি যখন সাইটে ছিলাম তখন একটা ডায়েরি রাখতাম হাতে, কোনো সময় কাস্টিং হচ্ছে বা কিছু, আমি মোবাইলে পিডিএফ এর কোনো একটা
কোশ্চেন পেপার খুলে, সেটা গেটের হতে পারে বা আইএসএ হতে পারে, ওখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইগুলো প্র্যাকটিস করতে কাস্টিং করতে করতে কাস্টিং করতে করতে দেখতাম, আবার একটু ভাবছি কোশ্চেনটা কিভাবে হবে, এরকম করতে করতে করতাম। তারপরে যখন এই কলকাতায় চলে এলাম, স্যাটারডে সানডে ওইগুলো তো মানে যেটা হয় চাকরি করছি সেইগুলো মানে অনেকটাই টাইম মানে দিতে হয়েছে এগুলোর পিছনে, এগুলো তো দিতে হবেই, স্যাক্রিফাইস ছাড়া এগুলো সম্ভব না। তো স্যার চাকরি করার পরে যে জিনিসগুলো হয়, কলকাতায় ছিলাম, যে কোনো সিনেমা হচ্ছে বা কিছু, এই জিনিসগুলো মানে করতে পারিনি এতদিন, সেই জিনিসগুলো দিতে হবে। মানে ওগুলোকে Focus, স্যাক্রিফাইস করতে হবে। ওগুলো স্যাক্রিফাইস, বা আত্মীয়ের কোনো অনুষ্ঠান বাড়িতে, পুজো, হ্যাঁ না, এগুলো মানে খুব একটা দিতে পারিনি। এটা আচ্ছা। মানে সেটা তো তার জন্য জবটাও পেয়েছো, এটাও একটা বড় কথা। ওটা স্যার দিতে তো হয়ই। হ্যাঁ, সেটা ঠিক। সেন্ট্রয়েড তোমাকে কিভাবে হেল্প করেছে তোমার এই প্রিপারেশনে? সেন্ট্রয়েডে স্যার আমি বলতে পারি 2023-এ আমি প্রথম সেন্ট্রয়েডের কথা শুনি, আমার একটা বন্ধুই আমাকে বলেছিল। তো এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল সেই সময়, পিএসসি যেইটা আসছে সামনে পরীক্ষাটা, আমি বুঝতে পারছিলাম যে আমার প্রিপারেশনটা সেরকম নেই, কনসেপ্ট দিয়ে সবকিছু হচ্ছিল না, কারণ একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, সেটা আমি পারছিলাম না, কিছু কিছু জায়গায় কনসেপচুয়ালও প্রবলেম হচ্ছিল। তো তখন আমি ডিসাইড করলাম যে আমাকে একটা কিছুদিন ভর্তি হতে হবে। তো আমি একটা বন্ধু আমাকে জানালো সেন্ট্রয়েড সিভিল, তো আমি ভর্তি হলাম। রেগুলার ক্লাস করেছি স্যার, প্রথম 2023-এর ব্যাচে রেগুলার ক্লাস করেছি। সেখানে যা প্রত্যেকদিন যেটা হয়েছে সাথে সাথে সেগুলোর কোশ্চেন প্র্যাকটিস করা, এগুলো স্যার করেছি। কিছু কিছু কনসেপ্ট যেগুলো তৈরি হয়েছিল না, যেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডের কনসেপ্ট, সেগুলো পেয়েছি, সেগুলো দিয়ে। এবং সব থেকে বড় যেটা, যে পরীক্ষা যেগুলো রেগুলারলি মানে নেওয়া হয়, সেই পরীক্ষাগুলো দিয়ে নিজেকে বুঝতে পেরেছি যে কোন সাবজেক্টটা আমি পারছি, কোন সাবজেক্টটা পারছি না। এবং আমি যে পজিশনে রয়েছি, আমার অন্য বন্ধুরা যে পরীক্ষাটা দিচ্ছে, তাহলে ওরা কি পজিশনে রয়েছে, তাহলে আমাকে ওদের সাথেই লড়তে হবে। এইটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। এইটা দেখাটা খুব এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে দেখতে চায় না, মানে মক টেস্টটা দিতে চায় না অনেকে। এমনি অনেক ক্যান্ডিডেট এখানে আছে। মক টেস্টটা দেওয়ার পর আমি ফার্স্ট যেটা করতাম, লিডার বোর্ডটা চেক করতাম। এটা স্যার যেভাবেই হোক আমি নাম্বার এবং লিডার বোর্ড এবং যে যে কোশ্চেন গুলো আমার ভুল গেল সেইগুলো আমি চেক করতাম। এমনও হয়েছে যে জানা কোশ্চেনটা আমি হয়তো তাড়াহুড়ো ওখানে একটা ভুল করেছি, সেই জিনিসগুলো চেক করাটা খুব দরকার, যে আমি কোন পজিশনে রয়েছি। এমনও হয়েছে যে আমার মনে হতো ইমেকটা আমি খুব ভালো পারি, পরীক্ষা দেওয়ার পর দেখেছি আমি টপ 10-এও নেই, তখন মনে হলো যে না, তাহলে আরো প্র্যাকটিস আমাকে করতে হবে। তো এইগুলো এইভাবে স্যার আমি সাহায্য মানে পেয়েছি এখান এবং এই থেকে। পরীক্ষায় যে আগে সাবমিট করলো তার হয়তো তোমার সঙ্গে নাম্বারটা একই আছে, তার কিন্তু র্যাঙ্ক র্যাঙ্কটা আগে আগে আসবে। আসবে, সেইটাও এটাও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস। সেইটাও আমি দেখতাম। আমাদের এখানেই আছে একজন, সুমনের নাম আমি বলতে পারি, ওকে অনেকবার আমি দেখেছি যে খুব দ্রুত অ্যান্সার করেছে। আমি একটা সয়েলের পরীক্ষা আমার মনে পড়ছে, 190-তে বোধহয় পরীক্ষা হয়েছিল, ও বোধহয় 188 পেয়েছিল, আর আমার বোধহয় 186 ছিল। তো ওর টাইমিংটা দেখে আমি চমকে গেছিলাম যে এত তাড়াতাড়ি এত অ্যাকিউরেটলি কি করে করলো, কারণ আমার পুরো টাইমটাই লেগে গেছিল। তো এই জিনিসটা স্যার অনেক এটা প্রয়োজন, মানে এই কোচিং এর মধ্য দিয়ে কনসেপ্ট ইত্যাদি প্রভৃতির ছাড়াও এই জিনিসগুলো খুব দরকার, যে রেগুলারলি গাইডেন্স পাচ্ছি, রেগুলারলি কন্টিনিউ ক্লাস হচ্ছে, যখনই নোটিফিকেশন আসছে মনে হচ্ছে আমি পড়তে বসছি না, তাহলে ওই টাইমে অন্য কেউ পড়াশোনা করছে। এই জিনিসগুলো যে যখন মাথায় স্ট্রাইক করে তখন অনেকটাই সাহায্য পাওয়া যায়। ঠিক ঠিক। আচ্ছা, দিয়ে চাকরিটা পেয়ে এখন কিরকম লাগছে ফাইনালি? অনেকটাই ভালো লাগছে স্যার, অ্যাসিস্ট্যান্ট লেভেলের পোস্ট, এটা খুবই ভালো লাগছে। এবং এটাও ভালো লাগছে যে যেখান থেকে শুরু করেছিলাম, যখন স্টুডেন্ট হিসাবে যেখানে আমি ভিজিট করতে গেছিলাম, আজকে সেখানে হয়তো জয়েন করব, এইটা ভেবে খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, ফিউচারে কি লক্ষ্য আছে এরপরে, মানে প্রফেশনাল ফিল্ডে বলছি, অন্য কিছু? প্রফেশনাল ফিল্ডে স্যার এই প্রিপারেশন নিতে থাকবো আরো, যদি বেটার কিছুর জন্য, আর হয়তো বেটার বলতে কি, মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস? ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বা সেটার হয়তো বয়সটা কতটা দেবে জানি না, বা লেকচারার যদি বেরোয়, বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি পিএসসি, আচ্ছা, সেগুলোর জন্য। যারা নতুন অ্যাসপিরেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য পড়বে, তাদের জন্য কোনো একটা গোল্ডেন টিপস, সেটা একটু ভিউয়ার্সদের। বেসিক আগে স্ট্রং করে নাও, সেটার জন্য বেশি টাইম দিও না। বেসিকটা একবার স্ট্রং হয়ে গেলে প্রিপারেশন প্র্যাকটিস কন্টিনিউ করে যেতে হবে। আর যদি কেউ মনে করে যে আমি ওয়ার্কিং ফিল্ডে রয়েছি, হবে না, সেটা একদমই নয়, সময় দিতে হবে। সময় দিলে এক সময় সময়টা মানে সেই জিনিসটা ফিরিয়ে দেবে, এটা কেউই নিয়ে যাবে না কিছু। তো ওইটা মেনটেন করে ওই ফোকাসটা রেখে যেতে হবে। অনেকেই হতে পারে যে অনেক সময় মনে হতে পারে যে এতটা টাইম দিচ্ছি তাও হচ্ছে না, কিন্তু তবুও একটা সময় পরে গিয়ে বোধহয় সেই সফলতাটা আসে। আচ্ছা, প্রত্যেকে একটা বিগ হাততালি। পিডিসিএল এর সকল ক্যান্ডিডেটরা ছিল,
হ্যাঁ, প্রত্যেককে আরেকবার থ্যাংক ইউ জানাবো এখানে আসার জন্য। হ্যাঁ, প্রত্যেককে থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন।